ব্যবসা বাণিজ্য বিশ্লেষণ নিয়ে ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন টালিখাতায় স্বাগত জানাচ্ছি। আপনাদের সাথে আছি আমি রিফাত তাসনোভা। ফিরে দেখা ২০২৪ বছর জুড়ে টালমাটাল ছিল দেশের পুঁজিবাজার। অর্থ পাচার, রিজার্ভ সংকট, বিনিয়োগকারীদের আস্থাহীনতা, রাজনৈতিক পট পরিবর্তন সব মিলিয়ে সৃষ্ট অস্থিরতা তলানিতে ঠেলে দিয়েছে অর্থনীতির গুরুত্বপূর্ণ এ খাতকে। সেই সাথে সূচক পতনের সঙ্গে কমেছে বাজার মূলধনও। নিঃস্ব হয়েছেন অনেক বিনিয়োগকারী। বাজারে তালিকাভুক্ত হয়েছে দুর্বল এবং অস্তিত্বহীন অনেক কোম্পানি। তারপর ৫ই আগস্ট সরকার পতনের পর ধীরে ধীরে সামনে আসতে থাকে বাজারের আসল চিত্র। আবারও ঘুরে দাঁড়ানোর স্বপ্ন দেখতে শুরু করেন বিনিয়োগকারীরা। নতুন বছরে কি সেই স্বপ্ন পূরণ হবে? এসব নিয়ে আজ আমাদের আলোচনা। ২৫-এ চাঙ্গা হবে কি পুঁজিবাজার? আলোচনা করতে অনলাইনে যুক্ত আছেন ঢাকা স্টক এক্সচেঞ্জ লিমিটেডের সাবেক সিনিয়র সহ সভাপতি আহমেদ রশিদ লালী এবং কোম্পানি আইন ও অর্থনীতি বিশ্লেষক ব্যারিস্টার এম মাসুম। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি আজকের তালিকাতায়। প্রথমেই আমি একটু জনাব লালী আপনার কাছে একটু যেতে চাই, ২০২৪ কেমন ছিল আপনাদের জন্য, বিশেষ করে পুঁজিবাজারের জন্য? দেখেন, ২০২৪ যদি আমি এক বছরেরটা টান দিই তাহলে দেখা যাবে যে ২০২৪ খুব ভালো যায় নাই, বাট তার চেয়েও খারাপ গেছে কিন্তু এই ৪-৫ মাস। তো আমার যদি অ্যানালাইসিস করি যে আগের ৭ মাস কেমন ছিল, পরবর্তী কমিশন চেঞ্জ হবার পরে ৫ মাস কেমন ছিল, তা আমি বলবো যে কমিশন চেঞ্জ হওয়ার পরে ৫ মাসটা খুবই খারাপ গেছে। এবং ৭ মাস যেটা প্রথমে ৭ মাস যেটা পুরান কমিশনের আন্ডারে তবু কিছুটা বেটার ছিল, ভালো ছিল না বাট কিছুটা বেটার ছিল। এই ৫ মাসে জিনিসগুলো আরো খারাপ হয়েছে এবং সেখানে আমরা যেটা দেখেছি যে বাজারের কনফিডেন্সের প্রচুর পরিমাণে ঘাটতি হয়েছে এবং এই ঘাটতির কারণটা হইল যে ২০ সাল ২১ সালের যে কেসগুলা ইনকোয়ারিগুলো হয়েছিল সেই জিনিসগুলা আমরা দেখেছি এখন বিশাল বিশাল অঙ্কের ফাইনগুলো সামনে আসছে। বিষয়টা হচ্ছে যে ফাইন অবশ্যই হবে, আমরাও চাই, অ্যাকাউন্টেবিলিটি চাই, আমরাও চাই, বাট ভাইব্রেন্ট মার্কেটটা যখন থাকে, বাজারটা যদি ভাইব্রেন্ট থাকে তখন এই ফাইনগুলো করলে বাজারে জনাব লালী ইমপ্যাক্ট। আপনার কাছে আমি একটু প্রশ্ন করতে চাই, কেন আপনাদের জন্য এই ৫ মাস বা ৭ মাস সময় খারাপ যাচ্ছে? ২০২৪-এ কি ধরনের প্রতিবন্ধকতা ছিল এবং সরকার পরিবর্তনের পর কি ধরনের প্রতিবন্ধকতার শিকার হচ্ছেন? দেখেন, যখন আমি একটা প্রশ্ন রাখতে চাই, সেটা হলো যে বিগত সরকার খারাপ ছিল, বাজারমুখী ছিল না। তারপরে আপনি আসেন, ম্যানুপুলেটররা ছিল বাজারে অনেক বেশি। তারপরে আসেন বিভিন্নভাবে যে ইয়েগুলা হয়েছে, যে আইন কানুন চেঞ্জ, সেটা একটা কারণ থাকতে পারে। এখন বিষয়টা হয়েছে এখন তো এগুলা কিছুই নাই, ম্যানুপুলেটররাও নাই, আগের এসএসসিও নাই, সরকারও নাই। সো এখন কেন বাজার উঠছে না, সেটার একটা মাত্র কারণ যদি আমি বলি যে এখানে এখন এই ৫ মাসের মধ্যে বিনিয়োগকারীদের একটা আমূল কনফিডেন্সের ঘাটতি হয়েছে এবং সেখানে ঘাটতির কারণগুলো হলো, একটা বললাম যে ফাইন যেগুলো করা হচ্ছে, দ্বিতীয়ত হইল যে বাজার, একটা বলি ভাইব্রেন্ট মার্কেট থাকলে ফাইন করুক, আমরা চাই অ্যাকাউন্টেবিলিটি, আমরা চাই এগুলা যাতে বাজারে ব্যাড প্লে না হয়, সব ঠিক আছে, কিন্তু টাইম ফ্যাক্টরটাও দেখতে হবে, কোন সময়ে আপনি কোন ফাইনটা করবেন, কি অ্যাকশনটা নেবেন। ইম্প্যাক্ট স্টাডি করাটা খুব প্রয়োজন, যেটা আমাদের এখানে ইম্প্যাক্ট স্টাডি করা হয় না, যে এই অ্যাকশনটা নিলে বাজারে প্রতিক্রিয়াটা কি হবে। এই ইম্প্যাক্ট স্টাডি না হবার কারণে এইসব সিদ্ধান্তগুলো আসছে। তারপরে আসেন যেটা আমাদের সবচেয়ে বেশিভাবে প্রভাবিত করেছে বাজারকে, সেটা হলো মার্জিন রুল। না, মার্জিন রুলটা হলো একটা ক্যান্সার। এই ২৫-২৬ বছর আগের একটা রুল, কখনো এটা অ্যামেন্ডমেন্ট হয় নাই। সো এইটার একটা সময়োপযোগী একটা অ্যামেন্ডমেন্টের খুবই প্রয়োজন, যেটা ইমিডিয়েটলি করা উচিত, সেটা কিন্তু করা হচ্ছে না। আমরা বারবার বলার চেষ্টা করছি।
তো এই জিনিসগুলা কিন্তু বাজারকে ক্ষতি করছে। আপনি যদি খেয়াল করেন জি জনাব তাহলে। লালী, আপনার কাছে আমরা আবারও আসবো, আপনার কথা শুনবো, কিন্তু তার আগে জনাব মাসুম আপনার কাছে একটু যেতে চাচ্ছি। জনাব লালী যে প্রশ্নটি ছুড়ে দিয়েছেন আপনার কাছে জানতে চাবো সেটির উত্তর, এবং একই সাথে একটি কথা আপনাকে একটু জিজ্ঞেস করব আমি। 5 মাসে বিনিয়োগকারীদের যে আস্থাহীনতার কথা উনি বললেন, আস্থা কি এর আগে অর্থাৎ 5 মাসের আগে কি বিনিয়োগকারীদের আস্থা আরও বেশি ছিল? তাহলে বিনিয়োগকারীর সংখ্যা কেন কমছে? আসলে ধন্যবাদ আপনাকে। আর লালি ভাই তো অলওয়েজই আপনি জানেন ভেরি ইনফরমেটিভ, এবং উনি বাজারের ব্যাপারে অনেক এক্সপিরিয়েন্স। তো এখানে যেটা লালি ভাইয়ের একটা জায়গা আমি একটু আসি, সেটা হলো যে ফাইনের যে ইনফাসাইজটা উনি দিয়েছেন। এখানে যদি আপনি স্পেসিফিকলি দেখেন, আমাদের যে সিকিউরিটি এক্সচেঞ্জ অর্ডিন্যান্স 1969 যে আইন, সেখানে স্পেসিফিকলি বলা আছে সেকশন 17, যেখানে অ্যাক্টিভ ট্রেডিং এবং যদি ফ্রডের কিছু হয় সেটার পানিশমেন্ট হবে সেকশন 24 অনুযায়ী। সেখানে 5 ইয়ার্স এর ইমপ্রিজনমেন্ট প্লাস 5 লাখ টাকা। যদি সেকশন 18 হয় তাহলে ফলস ইনফরমেশন বা যদি কোনো আপনাকে পেপার প্রডিউস করতে না পারে, সেকশন 18 অনুযায়ী সেকশন 22-তে অনলি 1 লাখ টাকা বা অ্যাভব। এখন আপনি যে ফাইনগুলি দিচ্ছেন বিনিয়োগকারীদেরকে, আমি দেখছি যেটা যে সেকশন 18-এ দিচ্ছেন, কিন্তু ফাইন ইম্পোজ করছেন আপনি 1 লাখ টাকার থেকে, মানে ইটস লাইক এ হিউজ। আমি অনেকগুলি মামলাতে যেটা আমার নিজের রিসেন্টলি দেখা হলো, এবং আপনি জানেন যে প্রত্যেকটা মামলাতেই কোর্টে আপনি যখন যাবেন, আপনি যখন পানিশমেন্টটা দিবেন সেই পানিশমেন্টটা অবশ্যই প্রপোর্শনেট হতে হবে। ধরেন আপনি যদি একজনকে চড় দিয়ে থাকেন, আপনার পানিশমেন্টটা যদি মার্ডার কেসের হয় তাহলে সেটা হবে না। তাহলে যদি ডিসপ্রপোর্শনেট হয় তখনই কিন্তু এটা যখন কোর্টে যাবে, কোর্টে যাওয়ার পরে কিন্তু সেই ম্যাটারটা স্টে হয়ে যাবে, এবং সেইটা কিন্তু বিনিয়োগকারীদের উপরে বা যিনি ম্যানিপুলেটর তার যে পানিশমেন্টটা হওয়া উচিত, কিন্তু সেইভাবে পানিশমেন্টটা তখন আর হবে না। তার মানে তখন কি হবে, কোয়েশ্চেন সিকিউরিটি এক্সচেঞ্জের ইয়ের উপরে কিন্তু এটা একটা কোয়েশ্চেন ছুড়ে দিবে যে তাদের অ্যাকচুয়ালি যে অ্যাসেসমেন্টটা কি সেটা রাইট ছিল না, ঠিকভাবে হয়নি। তাহলে আমার মনে হয় যে পানিশমেন্ট যেটা দেওয়া হচ্ছে অবশ্যই পানিশমেন্ট দিবে, কিন্তু সেই পানিশমেন্টটা প্রপোর্শনেট হতে হবে, এবং সেটা জন্য একেবারে হাইকোর্ট এবং অ্যাপিলেট ডিভিশন পর্যন্ত সেটা যেন আপহেল্ড থাকে। কিন্তু সেটা যদি আপহেল্ড না থেকে যদি ডিসপোজ বা ডিসচার্জ হয়ে যায়, তখন কিন্তু এইটা কনফিডেন্সের যেই কমিশনের উপর যে কনফিডেন্সটা থাকে সেটা কিন্তু ঘাটতি আসবে। সেটা একটা প্রথম যে আমার কাছে মনে হয়। এবং পরে যে ইস্যু যেটা ধরেন আমাদের যে পরে আপনি যদি 5th অগস্টের পরের যে ঘটনাগুলি, আসলে এইটা একটা টার্মোয়াল সিচুয়েশন, এবং এমন একটা পরিস্থিতি আসছে যে বহু কিছু একে এট এ টাইম তাদেরকে করতে হচ্ছে, এবং পুরো যদি আপনি সিনারিওটা আপনাকে একসাথে নিতে হবে টোটাল ইকোনমির। এখন সেই সময় আপনি যদি দেখেন আমাদের ম্যাক্রো ইকোনমির প্রত্যেকটা ইন্ডিকেটর একেবারে নেগেটিভ অবস্থাতে ছিল, এবং এট এ টাইম আপনি দেখবেন যে আমাদের যে মানি মার্কেটের অবস্থা, যেখানে ব্যাংক, আপনি দেখবেন যে বাংলাদেশ ব্যাংক সিকিউরিটির যেটা ট্রেজারি বিল বা বন্ডের মাধ্যমে 12-13% ইন্টারেস্টে আপনি লোকজন রিটার্ন পাচ্ছে, সেখানে তারা এই ক্যাপিটাল মার্কেটে এই রিস্কি সিচুয়েশনে কেন আসবে? এবং আমরা অলওয়েজই দেখি যখন মানি মার্কেটে ভালো রিটার্ন আসে তখন কিন্তু তারা ক্যাপিটাল মার্কেট থেকে অলওয়েজই মানি মুভ করে। তাহলে সেই জায়গাটাও কিন্তু আপনাকে কনসিডার করতে হবে। বাট এখন আমার কাছে আসার বিষয় মনে হচ্ছে যেটা, যে ম্যাক্রো ইকোনমির প্রত্যেকটা ইন্ডিকেটর কিন্তু এখন পজিটিভ, এবং যেই রিফর্মগুলি স্পেশালি যে ব্যাংকিং সেক্টরে যে ক্রাইসিসটা হয়েছিল সেইটা কিন্তু ওভারকাম করার চেষ্টা করা হচ্ছে। যদি তাই হয়, সেটার সাথে সাথে যে জিনিসটা আমরা যদি দেখি যে আমাদের হোয়াট এভার ইট ইজ, যদি পলিটিক্যাল ইনস্টেবিলিটি হয় বা যদি ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন যদি ভালো না হয়, তাহলে কিন্তু আপনি ক্যাপিটাল মার্কেট কোনোভাবে ভালো করতে পারবেন না, কারণ মানি মার্কেট। সেক্ষেত্রে জনাব লালী, আপনাকে যদি এই প্রসঙ্গ ধরে জনাব লালী আপনাকে একটু জিজ্ঞেস করতে চাই, আমরা জানি যে ক্যাপিটাল মার্কেটের যে সমস্ত দুর্নীতি হয়েছে সেগুলো অনুসন্ধানের জন্য একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে এবং একই সাথে একটি টাস্ক ফোর্স গঠন করা হয়েছে, তাহলে তাদের কাজের অগ্রগতি কতটুকু? আচ্ছা দেখেন, আমি কয়েকটা জিনিস একটু বলি। হ্যাঁ, যেটা মাসুম ভাই বললেন যে ব্যাংক সেক্টর, মানি মার্কেটের অবস্থা খুবই খারাপ। হ্যাঁ, এখন মানি মার্কেটে যে টাকাগুলো চলে যাওয়ার কথা ছিল, এই খারাপ টালমাটাল অবস্থায় কিন্তু মাসুম মাসুম ভাই আমার সাথে একমত হবেন নিশ্চয়ই, যে ব্যাংকের এই টালমাটাল অবস্থা, দেউলিয়া অবস্থা হওয়াতে কিন্তু মানি মার্কেটেও কনফিডেন্সের একটা ঘাটতি হয়েছে।
এখন এখন এরকম একটা সিচুয়েশনের মধ্যে আমরা আছি যে দুইটা মার্কেটই কিন্তু একটা পজিশন নিয়ে আছে। সো এখন বিষয়টা হচ্ছে যে দেখেন, আরেকটা পয়েন্ট আপনাকে একটু বলি, মাসুম ভাই আপনাকে একটু শুনেন, সেটা হলো যে প্রায় 200-র মতো অ্যাকাউন্ট, যারা বড় বিনিয়োগকারী যারা, ওনাদের অ্যাকাউন্ট কিন্তু ফ্রিজ করা হয়েছে 5 মাস ধরে। এখন এই ফ্রিজিংটা কেন হয়েছে, এখন যাদের অ্যাকাউন্ট ফ্রিজ হয়েছে তারাও কিন্তু জানে না যে আমার অ্যাকাউন্ট কেন ফ্রিজ করা হলো। এই 5 মাস ধরে ওনারা চিঠি আদান প্রদান করছেন কিন্তু চিঠির উত্তর পাচ্ছেন না। 5 মাস ধরে কেন ওনার অ্যাকাউন্ট ফ্রিজ হলো, বিয়ে অ্যাকাউন্ট ফ্রিজ হলো, এটা জানেন না। তো এই যে এখানেও কিন্তু একটা কনফিডেন্সের ঘাটতি হয়ে গেছে বড় বিনিয়োগকারীদের মাঝে, যে ওনারা এই যে চিন্তা করছেন যে ভাই 200 অ্যাকাউন্ট ফ্রিজ হয়েছে, কালকে আমারটা না হয়ে যায়, সো ইট ইজ বেটার সাইডলাইনে থাকো, ওয়াচ, ওয়েট এন্ড ওয়াচ। জি, আমরা আমরা ফিরবো আবার এই আলোচনাতে, কিন্তু আমরা তার আগে ছোট্ট একটি বিরতি নিয়ে আসছি। বিরতি নিচ্ছে ব্যবসা বাণিজ্যের বিশ্লেষণ নিয়ে ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন টালি খাতায়, সঙ্গে থাকুন। আবারও স্বাগত জানাচ্ছি ব্যবসা বাণিজ্যের বিশ্লেষণ নিয়ে ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন টালি খাতায়। আজ আমাদের আলোচনার বিষয় 25-এ চাঙ্গা হবে কি পুঁজিবাজার। জনাব লালী, আপনি যে বিষয়টি বলছিলেন সেই বিষয়টি নিয়ে আমরা বিরতির পর আবারও শুরু করতে চাচ্ছি। 200 অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে, কেন করা হয়েছে তারা জানেন না, ফলে আরও যারা আছেন তারা আস্থা হারাচ্ছেন। আমি একটু জানতে চাবো আপনার কাছে, বিনিয়োগকারীদের এই আস্থাহীনতা চলছে, আস্থা ফেরানোর জন্য এই সরকারকে যদি বলি 6 মাসের জন্য, আগামী 6 মাসের জন্য কি ধরনের পরিকল্পনা নেওয়া উচিত? ওকে, ধন্যবাদ। দেখেন, পরিকল্পনা নেয়ার মতো অনেক জিনিস আছে। নাম্বার 1, মার্জিন রুলটা আবার অ্যামেন্ডমেন্টস করতে হবে সময়োপযোগী করে। দ্বিতীয়ত হলো যে কনফিডেন্সের ঘাটতি করেছে, ফাইন টাইন ইত্যাদি, সেটা দে শুড ওয়েট ফর আ ভাইব্রেন্ট মার্কেট অ্যান্ড দেন তারা ফাইন করুক। দেখেন, আমি একটা জিনিস বলি, যখন প্রত্যেকটা সরকার যখন চেঞ্জ হয় তখন বাজারে সেটার কিন্তু একটা ইফেক্ট হয়, পজিটিভ একটা ইম্প্যাক্ট পড়ে। এবং আপনি যদি লক্ষ্য করে থাকেন তাহলে সরকার যাওয়ার পরে কিন্তু 5-7 দিন বাজারটা খুব ভালো ছিল, যেখানে আমরা 2,000 কোটি টাকা ভলিউমস পেয়েছি, 300-400 পয়েন্ট ইন্ডেক্স বাড়তে আমরা দেখেছি। কিন্তু এই সকল সিদ্ধান্ত নেওয়া শুরু করলো যখন রেগুলেটররা, তখন কিন্তু এই যে বাজার যে পড়লো, এইটা কিন্তু আজ পর্যন্ত এই অবস্থায় চলে এসছে। তো এই একটা জিনিস খুব প্রয়োজনীয়, একটা এসএসসি শুড সি। এবং দ্বিতীয়ত হলো যে বাজারে কনফিডেন্সটাকে আবার রিগেইন করার জন্য যে যে সব পদক্ষেপ, সেই পদক্ষেপগুলো এসইসিকে নিতে হবে। মনে রাখতে হবে এসইসিকে যে স্ট্রং স্টক এক্সচেঞ্জ ইজ এ স্ট্রং এসইসি। অ্যাট দ্য সেম টাইম আরেকটা কথা মনে রাখতে হবে যে একটা স্ট্রং এসইসি মিনস এ স্ট্রং ক্যাপিটাল মার্কেট। সো একে অপরের কিন্তু এই জিনিসগুলো যদি ওনারা চিন্তা না করে সবসময় মনে করেন যে পুঁজিবাজারের সবই দোষী, প্রত্যেক মানুষই দোষী, এইটা করলে কিন্তু হি হ্যাড ইট, এই বাজারে কিন্তু ওনারা আর কিছুই করতে পারবে না। এইটা যদি ওনাদেরকে রিগেন করে, কনফিডেন্স ঘাটতি রিগেন করার যে মেজার্সগুলো নেয়া, সেই মেজার্সগুলো ওনাদেরকে নিতে হবে। তার মধ্যে 2-3টা মেজার আমি বললাম, এই জিনিসগুলো ওনাদেরকে বুঝতে হবে এবং অ্যাকর্ডিংলি ওনাদেরকে অ্যাক্ট করতে হবে, বসে থাকলে হবে না। জি জনাব মাসুম, আপনি কি জনাব লালীর সাথে একমত? হ্যাঁ, এখানে তো ডিমোট করার কোনো রাস্তা নেই, বাট আমি কিছু আরো পয়েন্ট অ্যাড করি। কারণ আমার কাছে মনে হচ্ছে যে যেহেতু লাস্ট ইয়ারের যেটা আমি বলেছি যে আপনাকে ম্যাক্রো ইকোনমির অল ইন্ডিকেটর ছিল নেগেটিভ, বাট এবার কিন্তু আমরা এই লাস্ট কোয়ার্টারে যদি আপনি দেখেন অল আর পজিটিভ ইন্ডিকেশন, যেমন ধরেন আপনার রিজার্ভ আমাদের প্রায় 21 বিলিয়ন, আমাদের রেমিটেন্সের গ্রোথ অনেক 27, মানে অল আর দি পজিটিভ সাইন্স। তার মানে হলো এখন মানি মার্কেটে যেই আগের যেই অবস্থাটা ছিল সেখান থেকে কিন্তু আমরা মোটামুটি ইমপ্রুভ করছি। এটার সাথে সাথে যদি আপনি ক্যাপিটাল মার্কেটে যেই রিফর্মগুলির কথা বলা হয়েছে সেই রিফর্মগুলি পজিটিভ ওয়েতে যদি করা হয়, এবং সাথে সাথে আপনি দেখেছেন যে অনেক বিনিয়োগকারী যাদের ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করা, যেটা লালী ভাই বলছিল, এখন সেইটা আপনি একটা সময় কিন্তু অনেক দিন চলে গিয়েছে, আপনি সেটাকে আইডেন্টিফাই করে যারা অ্যাকচুয়ালি দোষী
তাদেরটা আপনি হয়তো বা স্টে করে রেখে দিতে পারেন এখন পর্যন্ত, বাট যারা অ্যাকচুয়ালি এটার সাথে কানেক্টেড না কোনোভাবে, তাদের এই অ্যাকাউন্টগুলি যদি ওপেন করে দেন তাহলে হয়তো বা দেখা যাবে যে অন্যান্য যারা যে স্কেয়ার, যে বড় বড় যারা স্টেক হোল্ডার্স এখানে আছে বা ব্যক্তি ইন্ডিভিজুয়াল যারা বড় বিনিয়োগকারী, তারাও কিন্তু সেই কনফিডেন্স রিগেইন করবে। আদারওয়াইজ যদি ধরেন এই যে যাদের ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে, কেউ যদি কোর্টে যায় এবং সেখানে যদি উইদাউট রিজনিং, তাহলে সেই ব্যাংক অ্যাকাউন্ট যখন কোর্টের ডাইরেকশন হবে ওপেন করে দেওয়া, তাহলে তো এই যে কমিশনের যে ভাবমূর্তি সেইটা তো কোয়েশ্চেন হবে। এবং সেটার কারণেই যে টোটাল যে স্টেক হোল্ডার্স যারা আছে, যারা আপনার বড় বিনিয়োগকারী, তাদেরকে কিন্তু কনফিডেন্স বা তাদের যে কমফোর্ট জোনটা সেইটা কিন্তু আপনাকে দিতে হবে। এখন 2014-এ আমাদের রেভলিউশন অনেক কিছু হয়েছে, এখন 2025 কিন্তু তা না। 2025 কিন্তু ওটা থেকে ওভারকাম করে অনলি জিনিস যদি ল অ্যান্ড অর্ডার এবং যদি পলিটিক্যাল ইনস্টেবিলিটি না খারাপ হয়, তাহলে মার্কেট খারাপ জনাব মাসুম ধন্যবাদ জানাচ্ছি আপনাকে, এবং একই সাথে জনাব লালি আপনাকেও ধন্যবাদ জানাচ্ছি এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য। ধন্যবাদ। ব্যবসা বাণিজ্য বিশ্লেষণ নিয়ে ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন টালিখাতা আজ এ পর্যন্তই, সঙ্গে থাকুন।